এখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছিল, কিন্তু জনতা এত একতাবদ্ধ যে কোনো অপশক্তি এদের রুখতে পারবে না বলে সবার দৃঢ় বিশ্বাস ছিল। সব বিশ্বাসকে ভেঙে চুরে এলো 25-এর কালো রাত্রি। পরদিন ছিল কারফিউ। এর ভেতরেই কিছু লোককে আমাদের বাড়ির চারদিকে ঘুরঘুর করতে দেখা গেল। 27শে মার্চ অন্ধকার থাকতেই আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ স্থানীয় চেয়ারম্যানের জিপ এসে থামলো আমাদের সামনে। বাবাকে উদ্দেশ্য করে বলল, ডাক্তারবাবু কোথায় যাবেন, চলেন আমার সঙ্গে, নামিয়ে দিয়ে আসি। বাবা আপত্তি করায় 4-5 জন আমাকে টেনে জিপে তুলে নিয়ে গেল থানায়। সামনে বসা আর্মি অফিসার। বললাম, আমাকে বাবা মার কাছ থেকে কেড়ে এখানে আনা হয়েছে কেন? অফিসার হেসে উত্তর দিলেন, তোমার নিরাপত্তার জন্য। অফিসারটি আমাকে নিয়ে জিপে উঠল, গল্প চলল। হঠাৎ ওই চলন্ত জিপ থেকে আমি লাফ দিলাম। যখন জ্ঞান ফিরল, আমি হাসপাতালের বিছানায়। 2 দিন পর ছাড়া পেলাম। এখন আমি বন্দির জন্য সম্পূর্ণ উপযুক্ত। প্রথম আমার উপর পাশবিক নির্যাতন করে একজন বাঙালি। আমি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম। ওই রাতে কতজন আমার উপর অত্যাচার করেছিল বলতে পারবো না। সকালে অফিসারটি আমাকে তার জিপে তুলে নিল। তার হাত ধরে মিনতি করে বললাম, এবার আমাকে ছেড়ে দিন, আপনি আমার ভাই। হঠাৎ হিংস্র সাপদের মতো তার চোখ দুটো জ্বলে উঠল। বাঁ হাতের চুলের মুঠি ধরে আমার মুখে কতগুলো থুথু ছিটিয়ে দিয়ে কি সব গালি দিল। আমি নিস্তব্ধ নিথর বসে রইলাম। আমি কেন তার চরণে প্রথম অর্ঘ্য হলাম না, এটাই তার ক্ষোভ। এখন আমি যেখানে আছি সেখানে প্রায় 8-10 জন মেয়ে আছে। বয়স 13 থেকে 30 অথবা আরো বেশি। একটা শহরের শিক্ষিতা মেয়ের সাথে কথা বলবার সুযোগ হয়েছিল। বলেছিলেন, নিজেকে বাঁচিয়ে রাখো, আমাদের জয় হবেই। এখন আমি জড় পদার্থ, অনুভূতি প্রায় শূন্য। যন্ত্রের মতো যা দিয়েছে খেয়েছি। যে যেখানে টেনে নিয়ে যে অত্যাচার করেছে সহ্য করেছি। সম্ভব হলে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করেছি, জয় বাংলা। যদি কারো বোধগম্য হয়েছে, কিছু থুথু, কিছু লাঠি উপহার পেয়েছি। বারবার বাবার কথা মনে হতো। আদরে মাথায় হাত রেখে বলতেন, মা আমার যে ঘরে যাবে সে ঘর শান্তিতে ভরে উঠবে। বাবা, তুমি কি জানতে তোমার মেয়ে কোনো ঘরের জন্য জন্মায়নি? তার জন্মলগ্নে শনির দৃষ্টি ছিল। সে শত ঘরের ধরণী, যাযাবর রমণী। একদিন ভোর রাতে সব কেমন নিঃশব্দ নিস্তব্ধ মনে হলো। হঠাৎ আমাদের দরজা খুলে গেল। লোক যে কজন এসেছে ওরা বলল ওরা মুক্তি। আমি ভয়ে ঘরের অন্ধকার কোণে গিয়ে লুকালাম। ইউনিফর্ম পরা একজন বুঝলো আমি ভয় পেয়েছি। সে আমার সামনে এগিয়ে এসে বলল, আইয়ে। প্রচন্ড তীব্র তীক্ষ্ণ চিৎকার করে আমি জ্ঞান হারালাম। পরে শুনেছিলাম ওরা মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যবাহিনী। অকথ্য অত্যাচার ও যন্ত্রণাকে আঁকড়ে থাকার ফলে আমার বোধহয় কিছুটা মাথায় গোলমাল হয়েছিল। বারবার বলছিলাম, বাবার কাছে যাব, বাবার কাছে যাব, কিন্তু কিছুতেই বাবার নাম মনে করতে পারলাম না। দিন গড়িয়ে সপ্তাহ গেল। পথের দিকে তাকিয়ে থাকি। বাবাকে দেখবার জন্যে, তাদের খবর নেবার জন্যে অস্থির হয়ে গেছি। হঠাৎ বাবা এলেন। বললাম, বাবা এখন কি আমি তোমার সাথে যাব? বাবা ইতস্তত করে বললেন, না মা, আজ আমি তোমাকে নিতে পারবো না,
করছে, তোমার মামাও এসেছে, তোমার দিদি আসবেন জামাই নিয়ে। ওরা চলে গেলে আমি তোমাকে নিয়ে যাব মা। দাদা, বাবা তুমি আর এসো না বাবা। আমার দাদা অবশ্য একটা কথা বলে গেছেন, যা বাবা মুখ ফুটে বলতে পারেননি। দাদা বললেন, তারা তুই কিন্তু আবার হুট করে আমাদের বাড়ি গিয়ে উঠিস না। তাছাড়া আমাদের ঠিকানায় চিঠিপত্র লিখবারও দরকার নেই। আমরা যে যখন পারবো তোকে এসে দেখে যাব। তুই তো ভালোই আছিস, আমরাও ভালো আছি। সরকারি চাকরি পেয়েছি, সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছি, বাড়িঘর মেরামত হচ্ছে, ওপরে ঘর হচ্ছে। হঠাৎ ঘুরে দাঁড়ালাম, ওর দিকে আর তাকাইনি। আমার ভেতর প্রচন্ড একটা ঘৃণা ও জেদ একসঙ্গে কাজ করছিল মনুষ্যত্বের অপমৃত্যু দেখে। সরকার নাকি বীরাঙ্গনাদের এই অবস্থার জন্য ক্ষতিপূরণ দিয়েছে। বাবা দাদাও কি তাহলে আমার সতীত্ব মাতৃত্বের দাম নিয়েছে সরকারের কাছ থেকে? ওপরে ঘর তুলেছে, ওরা ও ঘরে থাকবে কি করে? তারা নামের একটি মেয়ে 18 বছর যে বাড়ির প্রতিটি ধূলিকণার সঙ্গে মিশেছিল, ওরা তাকে অনুভব করবে না? অথচ আমি তো চোখ বুঝলেই পশ্চিম কোণের বৃষ্টি ধোঁয়া কদম ফুলের গাছটা দেখতে পাই। চৈত্র বৈশাখে মালদা আম গাছের মৌলের সৌরভ বাতাসে উপলব্ধি করি।